প্রেসক্রিপশন দেখবই, ঠিক আছে। আচ্ছা, রেসপিরেটরি ডিস্ট্রেসের সাইন কি? প্রথম হচ্ছে ব্রিদিং রেট। ব্রিদিং রেটের নাম্বার বাড়বে, ট্যাকিপনিয়া হবে, ঠিক আছে। কালার চেঞ্জ হবে, গ্রান্টিং, নোজ ফ্লারিং, রিট্রাকশন, সেটিং, সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। না, চিলড্রেন লাগবে না। আচ্ছা, রেসপিরেটরি দেখি একটা দেখি, যাতে মনে বলে দেবে, পাশে মনে নাম বলে দেবে। আচ্ছা, এগুলি হবে রেসপিরেটরি ডিস্ট্রেস কিভাবে আছে বুঝবেন, যে একটা হচ্ছে বেশি বেশি শ্বাস নিচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সাইনোসিস, ঠিক আছে। সাইনোসিস হয়ে যাবে, গ্র্যান্টিং সাউন্ড, রোগী হাঁপানির শব্দ, মানে জোরে শ্বাস নেওয়ার শব্দ নিবে, নাক ফুলে থাকবে, সোয়েটিং হতে থাকবে, ঠিক আছে। ইনক্রিজ সোয়েট ইন দ্য হেড বাট স্কিন ডাজ নট ফিল ওয়ার্ম টু টাচ, ঠিক আছে। আচ্ছা, হুইজিং হতে পারে, বডি পজিশন, আচ্ছা ঠিক আছে, কিছুই জানলাম না তেমন কিছু। ওদের ডেসক্রিপশনটা দেখি, কোনটা আনসার দেবো বলেন, এটাই আপাতত ফর দ্য টাইম নেই। সিভিয়ার হলে সায়ানোসিসও কিন্তু হতে পারে, সায়ানোসিস এটাই, আমার পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, সিভিয়ার কিভাবে বুঝবো? সাইনোস আমি ক্লিন কাট রাখি, সাইনোস হয়ে গেছে পেশেন্ট সিভিয়ার ডিস্ট্রেস আছে। সায়ানোসিস কিন্তু আমরা জানতে তবে পারি এক্সেসরি মাসল অন্য কারণেও হতে পারে, তার ক্রনিক কি আর কারণে, কিন্তু সাইনোস হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে। সেটা বলতেই হবে এক্স্যাক্টলি। ধরেন সিওপিডি একটা পেশেন্ট, আমি এক্সেসরি মাসল ইউজ করছে, তাহলে কি আমি বলবো তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে? সিওপিডি পেশেন্ট তো এমনিতে নরমালি এক্সেসরি মাসল ইউজ করতে পারে, তাই না? কিন্তু সাইনোসিস হচ্ছে, তার মানে রেসপিরেটরি ডিস্ট্রেস ইজ সিভিয়ার। জি, এটাই রাখা। এটা কিন্তু কিন্তু আমরা ভুল। কি ভাই? ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে ডিসপনিয়া হবে, inability to speak in full sentence, tachypnea with shallow breathing, sweating, cyanosis, use of accessory muscle, flaring of nostril, wheezing, grunting, pulsus, paradoxus, ঠিক আছে। যে drop in systolic blood pressure 10 meter during inspirations in cardiac component, acute asthma and chronic COPD। আমরা cardiac component এর পার্সপেক্টিভে pulsus paradoxusটা পেয়েছিলাম। তো এই COPD এর ক্ষেত্রে হয় during inspiration the heart sounds can be heard but the radial pulse is not palpable, alter level। আচ্ছা, cyanosis কি? Even though cyanosis is a syndrome, it is not a reliable, as intercostal recession is also a late sign of distress। আচ্ছা, ব্র্যাডিকার্ডিয়া তো বলছে যে ট্যাকিকার্ডিয়া এবং ট্যাকিপনিয়া থাকলে, হাইপারটেনশন হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে হাইপোটেনশন হয়, হাইপারটেনশন হয় না। আচ্ছা, এটা জানতাম না। কিভাবে হয় একটা আনসার কেউ জানলে বলেন প্লিজ কাইন্ডলি। আর পালসার টলারেন্স তো আমরা দেখলাম, এটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়। আচ্ছা, জানলাম কি কি মনে থাকে এখানে, কোনটা মনে থাকবে? রেসপিরেটরি ডিস্ট্রেসের ফিচার কোনটা মনে থাকবে? হ্যাঁ, এখানে তো সাইনোসিসও বলছে, কিন্তু আর্লি সাইন যে ওরা ডিনোট করলো, আর্লি সাইনের কোনো কথাই নেই। সাইনোসিসটা রিলায়েবল না, সাইনোসিস অবশ্যই থাকে, সাইনোসিস ইজ নট সামথিং দ্যাটস ভেরি মাচ রিলায়েবল, ঠিক আছে। ওইটাই ওরা বলছে আর কি। ইন্টারকোস্টাল রিসেশনটা যেমন একদম স্পেসিফিক, যে কারো রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, মানে আপনি এক্সেসরি মাসল থেকেও ইন্টারকোস্টাল রিসেশনটার উপর বেশি জোর দিয়েছে। ইন্টারকোস্টাল রিসেশন হচ্ছে তার মানে তার সিভিয়ারলি ডিস্ট্রেস হচ্ছে, ঠিক আছে, সিভিয়ারলি ডিস্ট্রেস কন্ডিশন। এবং এটা কিন্তু সত্যি, ধরেন সাইনোসিস মেবি ডিউ টু ওই যে রেসপিরেটরি কজ, মানে পালমোনারি এক্সট্রা পালমোনারি কজ অফ সাইনোসিসও কিন্তু আছে, ঠিক আছে। এক্সট্রা পালমোনারি কজ অফ সাইনোসিসও কিন্তু আছে, বুঝছেন আমার কথাটা? সে কার্বন মনোক্সাইড পয়জনিং, মানে রেয়ার বাট কার্বন মনোক্সাইড পয়জনিং, মানে সাইনোসিস যেমন ধরেন ওই যে তো টেট্লোজিও ফেলো সেগুলো তো পেশেন্ট সাইনোসড হয়ে যায়, কিন্তু সেটা থেকে তো রাইট টু লেফট কারেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু অটো সাইনোসিস। এক্স্যাক্টলি, মানে সাইনোসিস ইজ আ ভেরি গুড, ওই জন্য ওই সাইনোসিসের কথা ওরা দিয়েছে, সাইনোসিস ইজ অ্যান ইন্ডিকেটর, কিন্তু পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ঠিক আছে,
সাইনোসিস হচ্ছে হাইপোক্সিয়ার একটা ইন্ডিকেটর। সাইনোসিস হচ্ছে মানে পেশেন্ট হাইপোক্সিক, এটা আমরা নিশ্চিত, ঠিক আছে। কিন্তু ডিস্ট্রেস আছে রেসপিরেটরি সিস্টেমে, ইজ নট ওয়ার্কিং প্রপারলি, অ্যাকিউট একটা কন্ডিশন, সেটাই এটা। আচ্ছা ঠিক আছে, জানলাম। ভাইয়া রেসপিরেটরি ডিস্ট্রেস আর রেসপিরেটরি অ্যারেস্ট ফেলিওর সবগুলো কি একই টার্ম নাকি? হ্যাঁ, ফেলিউর তো বন্ধ, ফেলিউর তো বন্ধ, ফেলিউর তো মানে কাজ না করা। ডিস্ট্রেস মানে হচ্ছে কাজ হচ্ছে কিন্তু মানে কষ্ট করে কাজ হচ্ছে, কষ্ট করে কাজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে। তার মানে ডিস্ট্রেসে যখন আপনি এবিজি করবেন, এবিজি মেবি নরমাল, রেসপিরেটরি ডিস্ট্রেসে এবিজি মেবি কোয়াইট নরমাল, ঠিক আছে। কিন্তু ফেলিউর আপনি এবিজির মধ্যে চেঞ্জ পাবেন না, হাইপোক্সিয়া অথবা হাইপারক্যাপনিয়া কিছু একটা পাবেন। একদম ফিজিওলজি কোশ্চেন। ইনক্রিজ ডেড স্পেস, হ্যাঁ, ডেড স্পেস, ইনক্রিজ। ডেড স্পেস স্পেস তো কম কম হবে। ভাই আপনি যে বলছিলেন, ও এটা কি পজিটিভ প্রেসার ভেন্টিলেশনের জন্য ডেড স্পেস বেড়েছে? এক্স্যাক্টলি। ট্রাকিওস্টমি করলে আমার ওভারঅল ডেড স্পেস কোনটুকু, ডেড স্পেসের বাই ডেফিনিশন কোনটা, যেই বাতাসটা আমার গ্যাসের এক্সচেঞ্জে কোনো কাজ করছে না, ঠিক আছে। আমার নাক থেকে শুরু করে একদম অ্যালভিওলার ওয়াল পর্যন্ত যে বাতাসটুকু গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে না, ওটা এমনিতেই বসে আছে। কারণ যখন আমি মধ্যখানে বাইপাস করে দিলাম, তখন তো বাই ডিফল্ট আমার নাক থেকে গলা পর্যন্ত যে বাতাসটুকু, সেইটুকু ওই জায়গাটুকু তো আমাকে তো ডেড স্পেস ডিক্রিজ করে। হ্যাঁ, ডেড স্পেস কমে গেল। হ্যাঁ, আচ্ছা, এটার ব্যাপারে কি কথা, লাং কমপ্লেক্স? লাং কমপ্লেন্স তো বাড়ার কথা। তাই কিভাবে বাড়াবে? আচ্ছা, এ থেকে আসেন, এয়ারওয়ে রেজিস্ট্যান্স বাড়বে না কমাবে? এটা কমে যাবে, এটা তো কমেই যাবে, কারণ আমি ডিরেক্ট একটা ট্রাকিওস্টমি করে একটা ওয়ে করে দিচ্ছি যে ওখান দিয়ে একদম ডিরেক্ট বাতাস যাচ্ছে, সো ওটা তো রিডিউস এয়ারওয়ে রেজিস্ট্যান্স। মেবি অ্যান আনসার। লাং কমপ্লেক্স মানে কি? চেস্ট এক্সপান্সিবিলিটি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ট্রাকিওস্টমি করলে চেস্টের এক্সপান্সিবিলিটির উপর কি কোনো রোল থাকে? মানে ট্রাকিওস্টমিটা চেস্টের এক্সপান্সিবিলিটির মধ্যে তো তেমন এফেক্ট ফেলতে পারে না ডাইরেক্টলি। হ্যাঁ ঠিক আছে, এয়ারওয়ে রেজিস্ট্যান্সের কারণে তাও যদি এফেক্ট যদি পড়েও, সেটা হচ্ছে লাং কমপ্লেক্সটাকে বাড়াতে হেল্প করে, কমানোর ক্ষেত্রে তো কোনো কমাবে না। আচ্ছা গেল। তারপর হচ্ছে ইনক্রিজ রেসপিরেশন। রেসিডুয়াল ভলিউমটা কি? রেসিডুয়াল ভলিউমটা বাড়ার কথা। আমরা অনেকদিন দেখি না, আপনার অনুমতি দিলে একটু ফিজিওলজি বইটা একটু দেখে আসি। জি ভাইয়া। ঠিক আছে, এটাই তো না বিআরএস না? জি ভাইয়া। ফিজিওলজিতে তো আমরা এই বইটাই পড়বো আপা, নাকি মানে লাগলে বই খুলতে হলে এই বইটা পড়বো। হ্যাঁ ভাই, এটা ছোট বই কিন্তু অনেক ইনফরমেশন দেয়, আর যদি না পাই তখন আমরা জ্ঞানং গাইতং দেখতে পারি। এটাই মনে হয় ছোট্ট একদম মুক্ত বই। দাঁড়ান। কালকে অর্থ ছিলাম, আজকে অর্থ ছিলাম, আমরা একটু রেসপিরেটরি সিস্টেম ফিজিওলজি সম্পর্কে ধারণা নিই। হ্যাঁ, লাং ভলিউম আর ক্যাপাসিটি। টাইডাল ভলিউমটা কি ছিল? প্রতিবার শ্বাস নেওয়ার সময়, সেই ছোটবেলা পাওয়ার, প্রতিবার শ্বাস নেওয়ার সময় আমি যতটুকু ইনহেল করি বা এক্সেল করি, টাইডাল ভলিউম, ঠিক আছে। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, দাঁড়ান আমার একটা ছবি দিয়েছে, হ্যাঁ এখানে আছে। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম বাদে এডিশনাল যতটুকু আমার শ্বাস নেওয়ার ক্যাপাসিটি আছে, এডিশনাল যতটুকু আমার শ্বাস নেওয়ার ক্যাপাসিটি আছে, এটা টাইডাল ভলিউম। এটা হচ্ছে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই জায়গাটুকু, এই যে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, যে আমার আরো এতটুকু জোরে করে শ্বাস নেওয়ার ক্যাপাসিটি আছে, ঠিক আছে।
তারপর হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে? টাইডাল ভলিউম বাদে এতটুকু আমার ফোর্সফুলি বের করে দেওয়ার ক্যাপাসিটি আছে, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে? রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম হচ্ছে দ্য ভলিউম দ্যাট রিমেইনস ইন দ্য লাং আফটার ম্যাক্সিমাল এক্সপিরেশন। মানে আমি একদম জোরে করে সব বাতাস বের করে দিচ্ছি, তারপরেও আমার একটা ভলিউম লাংসটা একদম এমটি হয়ে যাচ্ছে না, কিছু বাতাস থেকে যাচ্ছে। এই বাতাসটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম, চারটা ভলিউম আছে গেল। তারপর হচ্ছে এখন ডেড স্পেস, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে আমার যে কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে যেটা আছে, দ্যাট ইজ আমার আপার এয়ারওয়ে, ট্রাকিয়া, রেসপিরেটরি, ওই ইয়া পর্যন্ত, নোজ থেকে ট্রাকিয়া পর্যন্ত না? ট্রাকিয়া আরো নিচে পর্যন্ত। এটা হচ্ছে আমার ওই যে 18টা ডিভিশন হয় না, 18টা ডিভিশনের মধ্যে হ্যাঁ, কন্ডাক্টিং জোন আর ই জোন, রেসপিরেটরি জোন, এই ধরনের এক্সচেঞ্জ গ্যাস যেখানে হয়। তো কন্ডাক্টিং জোন এর মধ্যে মোটামুটি যতটুকু বাতাস থাকে এটা কনস্ট্যান্ট, এটা বাড়ানো কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এভারেজে 150 ml। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে এটা যে ফাংশনাল মেজারমেন্ট অ্যাজ ভলিউম অফ লাং দ্যাট ডাজ গ্যাসেস এক্সচেঞ্জ। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্পেস নরমাল লাং। আর ডিজিজ লাং এর ক্ষেত্রে এটা হচ্ছে ধরেন আপনি কিভাবে বলি এটা, সেটা হচ্ছে যে নরমালি তো আমার কন্ডাক্টিং জোনের মধ্যে যেটুকু আছে সেটাই তো আমার অ্যানাটমিক্যাল ডেড স্পেস, ঠিক আছে? এখন ধরেন কোন একটা লাংস এর কারণে, ঠিক আছে, কোন একটা লাংস এর পার্ট অফ দ্য লাং ইজ আনএবল টু আন্ডারগো গ্যাসেস এক্সচেঞ্জ। যেমন হচ্ছে আপনার ধরেন এক সাইডে লাংস এর মধ্যে ধরেন আপনার পালমোনারি এম্বোলিজম হয়েছে, এম্বোলাস হওয়ার কারণে ওইখানে ব্লাড সাপ্লাই নাই, ব্লাড সাপ্লাই না থাকার কারণে ভিকিউ একটা মিসম্যাচ হয়েছে। মিসম্যাচ হলে ওই লাংসটুকু, ওই অ্যালভিওলাইগুলো তো গ্যাসেস এক্সচেঞ্জ করতে পারবে না। তো ওই জায়গায় অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস ওই যে এডিশনাল যে বাতাসগুলো আমার ইয়া করতে পারছে না, সেই সবগুলো টোটাল গুলো মিলিয়ে আমার ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এটা ইকুয়েশন, আমরা এই ইকুয়েশন থেকে এখন না যাই। তো ফিজিওলজিক্যাল ডেড স্পেস মে বি ইকুয়াল টু অ্যানাটমিক্যাল ডেড স্পেস অর প্যাথোলজিক্যাল কন্ডিশনে এটা একটু বাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে। আর চারটা ক্যাপাসিটি ছিল, ঠিক আছে? এই চারটা ভলিউম ছিল, চারটা ক্যাপাসিটি। একটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, মানে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তারপর হচ্ছে আমার হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে তাহলে কোনটা, টাইডাল ভলিউম মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, এটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ঠিক আছে? ভাইটাল ক্যাপাসিটি আর টোটাল লাং ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে এই যে ভিসি, কোনটা ভিসি হচ্ছে এইটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ভিসি, আর টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে রেসিডুয়াল ভলিউম সহ হিসাব করে। একটু চারটা ক্যাপাসিটি, আমাদের কোয়েশ্চেন কিন্তু ভলিউম নিয়ে কম আসে, কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগ ক্যাপাসিটি নিয়ে আসে, তাই না? ইভেন আমার এই কোয়েশ্চেনটার মধ্যে দ্য কোয়েশ্চেন ওয়াজ রিগার্ডিং, আচ্ছা, রিডিউস রেসিডুয়াল ভলিউম আছে এন্ড রিডিউস। এই 8টা ডেফিনেশন বা এই ছবিটা একটু মাথায় নিয়ে ফেলি প্লিজ, কাইন্ডলি কেউ একজন ডেসক্রাইব করে দেবেন। একজন একটু ছোটবেলার পর আমরা জানি এখানে সুন্দর করে ভলিউমের নাম্বারটা আমরা নিয়েছি 4000 1200 অঙ্কের মধ্যে ঢোকানি সহজ করে বলে দিয়েছেন, কিন্তু বলেন প্লিজ কাইন্ডলি। ফার্স্টে হচ্ছে ভাই ইন্সপিরেটরি রিজার্ভ না, প্রথমে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা হচ্ছে আমরা নরমালি একটা ব্রিদিং এ একটা ইন্সপিরেশন অথবা এক্সপ্রেশন যতটুকু বাতাস নেই অথবা যতটুকু বাতাস ছাড়ি সেটা হচ্ছে টাইডাল ভলিউম। এখন আমরা যতটুকু নরমালি বাতাস নেই তার থেকেও যতটুকু বেশি আমরা নিতে পারি, ইনহেল করতে পারি, ওটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর আমরা একটা এক্সপ্রেশনে যতটুকু বাতাস ছাড়ি এছাড়াও যতটুকু বাতাস আমরা ছাড়ার ক্যাপাসিটি রাখি ওইটা হচ্ছে আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর পুরাটুকু মানে টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম পুরাটুকু ছাড়ার পরও আমাদের লাংসে কিছু পরিমাণ বাতাস থেকে যায়, ওইটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এখন হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি ক্যাপাসিটি গুলা দেখি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি কোনটা, ওই যতটুকু বাতাস আমরা এক্সেসিভ অ্যামাউন্ট নিতে পারি, তার মানে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। দেন হচ্ছে আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা কোনটা, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম, এই দুটো মিলে হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আর ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে 4টা ভলিউম পুরাটুকু
একসাথে ক্যালকুলেট করে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। আর ভাইটাল ক্যাপাসিটিটা ভাইয়া হচ্ছে পর্যন্ত, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম পর্যন্ত। রেসিডুয়াল ভলিউম ভাইটাল ক্যাপাসিটিতে মনে হয় আসবে না। আমি ভাইটাল ক্যাপাসিটিটা একটু কম বুঝছি। কি ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আপনি একদম জোরে করে বুক ভর্তি করে নিঃশ্বাস নিলেন, ঠিক আছে, এরপর একদম ফোর্সফুলি সবগুলো বের করলেন, এটা বের করলেন, তারপর এটা বের করলেন, তারপর এটা বের করলেন, মানে ম্যাক্সিমাম, প্রথম চারটা। ঠিক আছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম মানে রেঞ্জ অফ ইওর লাং, মানে গ্যাসিয়াস মানে ইনহেলেশন অর এক্সহেলেশন, ঠিক আছে, বা ভাইস ভার্সা, একদম সব বাতাস বের করে দিয়ে তারপর একদম নিঃশ্বাস নিচ্ছেন জোরে করে বুক ভর্তি করে। দিস ইজ হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, দিস ইজ দ্য মানে টোটাল ক্যাপাসিটি অফ ইওর লাং। কারণ এইটা আপনার, এটার উপর আপনার কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ওরা কি দিয়েছে, হ্যাঁ এই কথাগুলো বলেছে ওরা, ঠিক আছে, নাম্বারগুলো জানি। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি হচ্ছে এদিকে তো ওরা গিয়েছে, এপিভি1 এর দিকে যাবো না। একটু বলেন তো এখন যদি আমরা নিজেদের মধ্যে থিওরি ফর্মুলেট করি, টু বি রাইট টু বি রং, আমরা কি কি ডিজিজ প্রসেসের কথা জানছি লাংসের এই ক্যাপাসিটি ক্যাপাসিটি নিয়ে, সে ট্রাকিওস্টমি করছি, ঠিক আছে, ট্রাকিওস্টমি করছি, লাং ভলিউম ক্যাপাসিটির উপর কি এফেক্ট করতে পারে, অনুমান কারো কোনো ধারণা? আপনি ট্রাকিওস্টমি করে দিয়েছেন, ঠিক আছে, ট্রাকিওস্টমি কি হবে? ট্রাকিওস্টমি বাদ দেন, আপনি লাংসের একটা কন্ডিশনের নাম বলেন না, যে কোনো একটা লাংসের ডিজিজের কথা বলেন, যেমন সিওপিডি। সিওপিডি। আচ্ছা, সিওপিডি হলে কি হবে? সিওপিডি হলে আমার এই লাং ভলিউম এবং ক্যাপাসিটি গুলোর উপরে কি কি ধরনের এফেক্ট করতে পারে? ভাইয়া এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা বেড়ে যাবে, কারণ সিওপিডি তো অবস্ট্রাকটিভ ডিজিজ, ও বের করতে পারবে না। সো রেসিডুয়াল ভলিউম, আমার লাংসের গ্রসলি রেস্ট্রিকটিভ অবস্ট্রাকটিভ ডিজিজ, তাই তো? কারণ অবস্ট্রাকটিভ ডিজিজের ক্ষেত্রে যেহেতু অবস্ট্রাকশন থাকে, আমার রেসিডুয়াল ভলিউমটা কিন্তু বেড়ে যায়। যে কোনো সিওপিডির ক্ষেত্রে, অবস্ট্রাকটিভ ডিজিজের ক্ষেত্রে আমার রেসিডুয়াল ভলিউম বাড়বে, এটুকু আমি জানি। আর আমার টাইডাল ভলিউম আর এই আর রেস্ট্রিকটিভ ভলিউমে যেটা হবে রেস্ট্রিকটিভ ডিজিজ গুলোতে, ঠিক আছে, আমার এই এই আমার ভাইটাল ক্যাপাসিটিটা কমে যাবে। যে কোনো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, চেস্টের যখন এক্সপান্সিবিলিটি কমে যাবে, ঠিক আছে, চেস্টের এক্সপান্সিবিলিটি কমে গেলে তার ফোর্সফুল ইন্সপাইরেশন বা ফোর্সফুল এক্সপাইরেশন, স্পেশালি এই এটা মানে যদি আমি চেস্ট এক্সপান্ড করতে না পারি, আমি ইন্সপাইরেশন তো নিতে পারবো না ভাই, তাই না? আমার হ্যাঁ ফোর্সফুল ইন্সপিরেশনটা অনেক কমে যাবে। এটা কমে যাবে। তো এইটা যদি আমার এখান থেকে আমি বুক ভরে শ্বাস নিতে পারছি না, আমার চেস্ট এক্সপান্ড করতে পারছি না, যে কোনো কারণেই হোক, ঠিক আছে, তখন এইটা এখান থেকে কমে আসলো, তো আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কমলে আমার ভাইটাল ক্যাপাসিটি কমে যাচ্ছে, তাই তো? বা এই যে আমার কোনো কারণে মাসল উইকনেস হয়েছে, আমি ইয়া করতে পারছি না, কি বলে, আমার এইটা কমে আসবে, মানে ভাইটাল ক্যাপাসিটিটা কিন্তু ডাইরেক্টলি এফেক্টেড। আমার রেস্ট্রিকটিভ আর অবস্ট্রাকটিভ ডিজিজ কোনগুলো ছিল ভুলে গেছি, কারো কি মনে আছে? রেস্ট্রিকটিভ লাং ডিজিজ ছিল ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লাং ফ্রম ফুললি এক্সপ্যান্ডিং উইথ এয়ার, ঠিক আছে, ব্রিদিং এর জন্য ডিফিকাল্ট হয়, ঠিক আছে। এক্সাম্পল কি ছিল? রেস্ট্রিকটিভ হচ্ছে পরে লাং ফাইব্রোসিস আচ্ছা, এগুলা, আর obstructive হচ্ছে asthma। প্লুরাল এফিউশন, হিমোথোরাক্স, নিউমোথোরাক্স, ঠিক আছে, লাংসটার এক্সপানশনটা বন্ধ করছে, ঠিক আছে। এই যে ধরেন নিউমোকনিওসিস, এই মেলাগুলি কজ আছে, আমরা সহজ আমাদের যেগুলি বুঝতে মনে থাকে, আমার এই যে ধরেন ফাইব্রোসিস একটা বললেন, ঠিক আছে, ইফিউশন ডিফিউশন গুলি রেস্ট্রিকটিভ হবে না ভাই? যদি কোনো কারণে মানে প্লুরাল ইফিউশন থাকে, রেস্ট্রিকটিভ হবে, হ্যাঁ। রেস্ট্রিকটিভ হবে, তাই না? ওরা দুই রকম বলছে, মানে মূল কথা হচ্ছে লাংসের ওই মানে এক্সপান্সিভ, ইন্ট্রিনসিক মানে হচ্ছে যে লাংসটা এক্সপান্ড করতে পারছে না, আর এক্সট্রিনসিক হচ্ছে যে ধরেন আপনার কাইফোসিস আছে, বা যে বনি ডিফর্মিটি আছে, বা ওবেস পেশেন্ট, হার্নিয়া আছে, অ্যাসাইটিস আছে, প্লুরাল থিকেনিং আছে, তো এই কারণে লাংস এক্সপ্যান্ড করতে পারছে না। দিস আর রেস্ট্রিকটিভ কন্ডিশনস অফ দ্য লাং, লাংসের এক্সপান্সিবিলিটি কম। আর অবস্ট্রাকটিভ হচ্ছে আমার ট্রেডিশনাল, ঠিক আছে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে ট্রেডিশনাল সিওপিডি, অ্যাজমা, যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এখন অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কোনটা? এই যে অ্যাজমা, ব্রঙ্কিয়াক্টাসিস, ঠিক আছে, সিওপিডি, যেগুলো আমরা ট্রেডিশনালি বেশি শুনি, যে ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে, এগুলো অবস্ট্রাকটিভ, মানে বাতাসের ইনফ্লো এবং আউটফ্লো
কম হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা অ্যাসেস করার চেষ্টা করি কোনটার কি এফেক্ট করবে, অবস্ট্রাকটিভের কি এফেক্ট করবে? ধরুন অবস্ট্রাকশন হয়ে আছে, বাতাস ঢুকতেও একটু বেশি সহজে ঢুকতে পারছে না, বেরোতেও, ধরেন অ্যাজমার ক্ষেত্রে কি হচ্ছে আমার বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ টিপিক্যাল আইডিয়াল যেটা, যে এয়ার ওয়ে গুলো একটু চিকন হয়ে গেছে, ন্যারোইং হয়ে গেছে, বা অ্যাজমার ক্ষেত্রে এয়ার ওয়ে গুলো একটু ন্যারোইং হয়ে গেছে, বাতাস খুব সহজে ঢুকছে না বা খুব সহজে বেরোচ্ছে না, কারণ আমার ভলিউম এবং ক্যাপাসিটি গুলোর উপর কি এফেক্ট করবে? টাইডাল ভলিউম কি অবস্ট্রাকশন থাকলে একই রকম হবে নাকি একটু কমে যাবে? কমে যাবে। কমবে। কি যাবে তো কমার কথা, তাই না? তারপর হচ্ছে এই যে ইনভার্টার রিজার্ভ ভলিউম, মানে কষ্ট হবে কিন্তু ভলিউম। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, অবস্ট্রাকশন যদি থাকে, হ্যাঁ, তার তো অনেক শ্বাসকষ্ট হবে না? তো সে তো অনেক বেশি মানে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, তো তার ক্যাপাসিটি তো বাড়ার কথা ভলিউম কমলেও। এটাও আমি ভালো জানি না, সব তো অনুমানই করছি, কিন্তু আমার এমনি নর্মাল এইটুকু নিশ্চিত যে টাইডাল ভলিউমটা কমে যাওয়ার কথা, মানে অবস্ট্রাকশন যদি আছে, হুম। আমি প্রতি বৃদ্ধে আমি 500 ml করে নিচ্ছি, সে 500 ml নিবে না, সে 200-300 নিয়ে হবে, তার ট্যাকেট নিয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু ভলিউমটা উইল ডিক্রিজ, ঠিক আছে? আর এই ভলিউম কমে তার বাড়বে এই ভলিউমটা, এই ভলিউম এবং এই যে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটাও তার কমে যাবে অবস্ট্রাকটিভের ক্ষেত্রে, যেহেতু देयर ইজ সাম, মানে এটা দিস ইজ সেকেন্ডারি এফেক্ট। কোন দিকে আপনি দেখেন, সিওপিডি বা এমফাইসেমা, যদি আমি বলি এমফাইসেমার মধ্যে তার রেসিডুয়াল ভলিউমটা ইজ মোর। এখন রেসিডুয়াল ভলিউম মোর থাকার এফেক্ট হচ্ছে মানে টোটাল লাং এর কমপ্লায়েন্স কিন্তু ফিক্সড, আপনি বেশি বেশি করে টানলে আবার আপনার রিভের এক্সপেন্সিবিলিটির একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু আছে, তার উপর কিন্তু বাড়াতে পারবেন না। বুঝেন আমার কথাটা? ধরেন কারো যদি আমার এই রেসিডুয়াল ভলিউম এতটুকু হয়ে যায়, ঠিক আছে, বাড়তে বাড়তে, যে তার লাংসের এতগুলি জায়গা জুড়ে বাতাস আছে, যে বাতাসগুলো গ্যাসেস এক্সচেঞ্জে কোনো কাজ করছে না, ঠিক আছে, তার এই রেসিডুয়াল ভলিউমটা যদি বাড়ে, রেসিডুয়াল ভলিউমটা বাড়ে, বাই ডিফল্ট তার মানে এই ইন্সপিরেশনের তো ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি আছে ভাই, নাকি না? আরেকবার একটু খেয়াল করে দেখেন, একটু ট্রেকিং, ইন্সপিরেশনের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যদি কোনো কারণে রেসিডুয়াল ভলিউম বেড়ে যায়, ঠিক আছে, সেই পেশেন্টের ভাইটাল ক্যাপাসিটি কিন্তু তখন কমে যাচ্ছে। আরেকবার একটু খেয়াল করে দেখেন, আমার সিওপিডি ডেড স্পেস বেশি, বাতাস ওই লাংস গুলি বুলাস ফিলিং হয়ে বসে আছে, এই জায়গাটার মধ্যে বসে আছে, ঠিক আছে, ইয়াগুলো সবগুলো ওকে। এখন যদি এইটা বেশি হয়ে যায়, ঠিক আছে, সে বাতাস নিল কিন্তু মানে ওই এই একটা বড় অংশ বাতাস গ্যাসিয়াস এক্সচেঞ্জের মধ্যে কোনো কাজ করবে না, ঠিক আছে। আমি এই দাগটাকে যদি উপরে উঠিয়ে দিই, ভাইটাল ক্যাপাসিটির পরিমাণ কমে যাচ্ছে কি যাচ্ছে না? ভাইটাল ক্যাপাসিটি কি সিগনিফাই করে, যে বাতাসটা আমি কনস্ট্যান্টলি ভিতর বাইরে হচ্ছে, মানে যেটা হচ্ছে আমি গ্যাসেস এক্সচেঞ্জে কাজ করছে, আর রেসিডুয়াল ভলিউম হচ্ছে আমার ডেড স্পেস, এটা আমার কোনো কাজ করছে না। এটা যদি বেড়ে যায়, ওভারঅল ভাইটাল ক্যাপাসিটি তো কমে যাবে, টাইডাল ভলিউম কমবে মোটামুটি এইটুকু। দেখি আমরা আমাদের কোয়েশ্চেনে ফিরে দেখি। তো এখন আপনি ইয়া দিচ্ছেন কি বলে আপনার প্র্যাকটিস রুমে করছেন, আমি প্র্যাকটিস রুমে করলে হোয়াট ইজ দ্য এফেক্ট এবার অ্যাসেস করার চেষ্টা করেন। প্র্যাকটিস রুমে করে আমি রিডিউস এয়ারওয়ে রেজিস্ট্যান্স, এটাই তো হবে। এয়ারওয়ে রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছি, আপার এয়ারওয়ে রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছি। আর বাকিগুলোর এফেক্ট যদি বলি, এটা তো আমরা বললাম কমপ্লেক্সে তেমন কোনো এফেক্ট নাই। তারপর হচ্ছে এই যে ডেড স্পেস তো ডিক্রিজ করছে। রেসিডুয়াল ভলিউমের মধ্যে কি সমস্যা? রেসিডুয়াল ভলিউম কি করছে? রেসিডুয়াল ভলিউম কি কমাচ্ছে না বাড়াচ্ছে? এর ফলে চেঞ্জ হবে বলে মনে হয় না, চেঞ্জ হবে না রেসিডুয়াল বলে। লাং কমপ্লায়েন্সের উপর যদি ইফেক্ট না থাকে তাহলে রেসিডুয়াল ভলিউমের উপর ইফেক্ট থাকবে না। এটা আচ্ছা, ঠিক আছে। ডেড স্পেস তো কমবে না? হ্যাঁ, ডেড স্পেস কমবে। ডেড স্পেস কমা মানে কি রেসিডুয়াল ভলিউম কমানো? মানে আমি জাস্ট রেসিডুয়াল তো ভাইয়া না না না, ডেড স্পেসের সাথে কি সম্পর্ক আছে নাকি? এটা তো হচ্ছে রেসিডুয়াল ভলিউমটা তো লাং এর ভিতরে থাকে, আর ডেড স্পেস তো আপনি একেবারে নস্ট্রিল থেকে হিসাব করবেন। আপার এয়ারওয়ে, আপার এয়ারওয়ে আমার ডেড স্পেস কমবে কিন্তু রেসিডুয়াল ভলিউমের উপর কোনো এফেক্ট থাকবে না, মানে রেসিডুয়াল ভলিউমটা কি লোয়ার এয়ারওয়ে এর মধ্যে না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ লোয়ার এয়ারওয়ে, ঠিক আছে, তাহলে এটাই দিই।
উপর দিকে এয়ারওয়ে প্রেসারগুলোকে কমিয়ে দিচ্ছে। আর শেষ বুঝছো? শিখলাম। কত কত ছিল? আচ্ছা, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড ছিল 6 কিলো প্যাসকেল, আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ছিল 11 কিলো প্যাসকেল মনে হয় নরমালি। 11 6 145 দুইটা নাম্বারই মনে রাখেন। 100 ছিল অক্সিজেন, 45 ছিল কার্বন ডাই অক্সাইড, 11 ছিল অক্সিজেন, 6 ছিল কার্বন ডাই অক্সাইড। এই যে ভাই এটা ডি হওয়ার চান্স আছে মনে হয়, কারণ হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড 15 কিলো প্যাসকেল আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 5। এটা 40% অক্সিজেনে, আর নিচেরটা দেয়া হচ্ছে আপনার রুম ইয়ারে। তো আমাদের তো রেসপিরেটরি টাইপ 2 ফেলিয়ার মানে হচ্ছে অক্সিজেন হচ্ছে কমবে আর কার্বন ডাই অক্সাইডের প্রেসারটা বাড়বে। না কেন? মানে সি না কেন? হ্যাঁ ভাই, সি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন তো অত কমে নাই, তাই আমার মনে হয়েছে সি না। কমছে তো 11 থেকে তো কম। 11 থেকে একটু কমছে, এক কমছে। একটু বাড়ছে, এটা একদম হ্যাঁ অবভিয়াসলি বাড়ছে ট্রু, কিন্তু আমি অক্সিজেন সাপোর্টে আছে, মানে আমার তো 11 কম 6 এর বেশি, এখানে অক্সিজেন দেওয়ার পরেও এটা বেশি, মানে what gas results would lead you to diagnose time to respiratory insufficiency failure? আচ্ছা, মানে অক্সিজেন দেওয়ার দরকার কি? মানে আমি এটা বুঝতে পারছি না, যদিও এটা মোর এভিডেন্ট ট্যাপ রেসপিরেটরি ফেলিয়ারের ক্ষেত্রে, এটা মানে একদম এভিডেন্ট, এটা অনেক বেশি, এটা অনেক কম। অক্সিজেন দেওয়ার, ও দাঁড়ান, ঠিক আছে 40% অক্সিজেন তো না, আমরা নরমালি কত পার্সেন্ট দিই? এটা whether this is due to a secondary hypoxic drive আমি তো জানি না, হ্যাঁ কথা কেটে আসছে। মানে whether this respiratory failure is due to a oxygen therapy or not সেটা তো আমি জানি না, শুধু এটা রেসপিরেটরি, মানে দুইটার মধ্যে কোনটা দিব ভাই? এবার এটা বাদ, দুটোর মধ্যে কোনটা দিব? ভাই আমরা নরমালি কত পার্সেন্ট অক্সিজেন দেই? 40% কি দেই? ক্যানুলা দেই আমরা 20%, যখন 1 থেকে 2 লিটার দেই। হ্যাঁ কথা শুনতে পাচ্ছি না, কেটে আসছে। 1 থেকে 2 লিটার দিলে সেটা 20 to 30% হয়। 40% তো লো ফ্লো অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন না। তাহলে কি এটাই দেই নাকি? ব্যস্ত আছে একটা, এটা আনসার দেখলেই বোঝা যাবে, দেখে তো দেই। এটা যেহেতু মোর এভিডেন্ট, এটাই দেই। আচ্ছা এটা না কেন দেখি, এটা তো টাইপ 1 রেসপিরেটরি, দাঁড়ান আগে এটা আনসার করব। কোনটা আমার সি এর ব্যাপারে কি বলছে? টাইপ 2 রেসপিরেটরি 8 তারিখ ওর মার্কার দে হ্যাভ চেঞ্জড, ওদের মার্কার প্রথমটা লেখা ছিল, ওদের মার্কার হচ্ছে, আমরা 11 জানতাম যেটা, ওদের মার্কার 11 না ভাই, ঠিক আছে? ওদের মার্কার হচ্ছে অক্সিজেন 8 আর কার্বন ডাই অক্সাইড 6.5, ঠিক আছে? 11 আর 6 না, আর কি, হ্যাঁ 8 আর 6.5, এই জন্য এটা হবে না, এটা হাইপোক্সিয়া না ওরা যেটা বলছে আর কি, ঠিক আছে? 8 আর 6.5 শেষ, তাহলে তো আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে? আর যেটা বলছে যে কজ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর কি কি? ভাইয়া ডেভিডসনও কিন্তু 8 আর 6 বলছে। তাই তাহলে আমরা ইয়ার থেকে, আচ্ছা ঠিক আছে, এখন আর প্রসেস না করে 8 আর 6, 8 আর 6.5 না? আচ্ছা কালকে যেটা বলতেছিলাম, ওই মানে আমার হালকা দেখে কালকে যেটা মনে হচ্ছিল টাইপ 1 ভার্সেস টাইপ 2 রেসপিরেটরি,
গেছে, আরেকটা মিটিং কল করো।